হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের লেকচারে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স অফ পোলারাইজেশন মেকানিজম। বেসিক্যালি ইতিমধ্যে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ পোলারাইজেশন মেকানিজম, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট নিয়ে ডিসকাস করেছি। সেই ডিসকাশনটা ছিল বেসড অন স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। তো আজকে আমরা দেখব আমি যদি একটা এসি ইলেকট্রিক ফিল্ড দেই তাহলে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে তাদের বিহেভিয়ার গুলো কিভাবে চেঞ্জ হয়। সো ইতিমধ্যে আমরা হচ্ছে ৪ ধরনের পোলারাইজেশন মেকানিজম নিয়ে ডিসকাস করেছি। সেটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন, আয়নিক পোলারাইজেশন, ওরিয়েন্টেশনাল বা ডাইপোলার পোলারাইজেশন এবং ইন্টারফেসিয়াল পোলারাইজেশন। তো আমরা ১ম পিকচারে যেটা দেখতে পাচ্ছি লেফট সাইডের এই পিকচারটা, এটা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন। ইলেকট্রনিক পোলারাইজেশন এর কি ছিল? সেটা হচ্ছে একটা নিউট্রাল অ্যাটম। নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেন্টার অফ পজিটিভ চার্জ এবং সেন্টার অফ নেগেটিভ চার্জ হচ্ছে কোইনসাইড করছে। সো এই কারণে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড না দেওয়ার কারণে আমরা কোন ধরনের ডাইপোল মোমেন্ট পাচ্ছি না। অর্থাৎ এই ক্ষেত্রে তার পোলারাইজেশন বা ডাইপোল মোমেন্ট হচ্ছে 0। কিন্তু যখনই আমরা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি আ নেগেটিভ চার্জটা হচ্ছে অপোজিট ডিরেকশনে হচ্ছে শিফট হচ্ছে। তখন পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মাঝখানে একটা কি হচ্ছে? ডিসট্যান্স ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ তাদের সেন্টার অফ নেগেটিভ চার্জ এবং সেন্টার অফ পজিটিভ চার্জটা কি সেম পয়েন্টে নেই। তাদের মধ্যে একটা ডিসট্যান্স ক্রিয়েট হচ্ছে এবং এই ডিসট্যান্স এর কারণে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে। সো ইলেকট্রিক ফিল্ড এর কারণে এই যে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়েছে একে আমরা বলতেছি কি? ইলেকট্রনিক পোলারাইজেশন। বেসিক্যালি এখানে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি কি স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। সিমিলারলি আমরা যদি হচ্ছে আম আয়নিক পোলারাইজেশন এর দিকে দেখি, সো আয়নিক পোলারাইজেশন ও আমরা দেখতে পাচ্ছি কি একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড দিলে তাদের বিহেভিয়ার গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড যদি আমি দেই, এই স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড এর কারণে এখানে ডাইপোল মোমেন্ট এর একটা চেঞ্জ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উপরে যে অংশটুকু এটা হচ্ছে এট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। সো ইকুইলিব্রিয়াম পজিশনে কি হচ্ছে? ইকুইলিব্রিয়াম পজিশনে হচ্ছে তাদের মধ্যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ইকুয়াল থাকতেছে। সো যেহেতু ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ইকুয়াল, আমি দেখতে পাচ্ছি P প্লাস এবং P মাইনাস যেহেতু ইকুয়াল, সো P প্লাস ইকুয়াল টু P মাইনাস, সো তাদের নেট ডাইপোল মোমেন্ট কি? নেট ডাইপোল মোমেন্টটা হচ্ছে 0। তো নেট ডাইপোল মোমেন্টটা যেহেতু 0, সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইকুইলিব্রিয়াম পজিশনে হচ্ছে কোন ধরনের মোমেন্ট ক্রিয়েট হচ্ছে না। কিন্তু যখনই আমরা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এবং প্লাস এর মাঝখানে এই ডিরেকশন বরাবর হচ্ছে ডিসট্যান্সটা ইনক্রিজ হয়েছে, বাট এই ডিসট্যান্স বরাবর ডিসট্যান্সটা কি? ছোট হয়ে গেছে। এটা যদি আমি ধরি D প্লাস, এটা যদি ধরি D মাইনাস, তাহলে এই ক্ষেত্রে D প্লাস এবং D মাইনাস কি? সেম না। সো এই ক্ষেত্রে হচ্ছে নেট ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হইছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নেট ডাইপোল মোমেন্টটা হচ্ছে কি? নেট ডাইপোল মোমেন্টটা হচ্ছে নট ইকুয়াল টু 0। সিমিলারলি আমরা যদি আরো ২ টা হচ্ছে মেকানিজম একটু অবজার্ভ করি, তো এটা হচ্ছে ইন্টারফেসিয়াল পোলারাইজেশন মেকানিজম। ইন্টারফেসিয়াল পোলারাইজেশন এ বেসিক্যালি যেই আ উম অ্যাকুমুলেটেড যেই চার্জ গুলো থাকে সেগুলো হচ্ছে একটা সাইডে হচ্ছে চলে আসে। অ্যা যেটাকে আমরা বলতেছি হচ্ছে মোবাইল চার্জ। এই মোবাইল চার্জটা হচ্ছে তাদের একটা accumulation হয়। তো আমরা দেখতে পাচ্ছি যখন ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি এই মোবাইল চার্জটা আগে র‍্যান্ডম ছিল। অ্যান্ড দেন ইলেকট্রিক ফিল্ড দেওয়ার কারণে হচ্ছে পজিটিভ যে মোবাইল চার্জ এটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোডের কাছাকাছি অংশে চলে আসতেছে। আর যদি একটা গ্রেইন বাউন্ডারি থাকে তখন আমরা দেখতে পাচ্ছি কি গ্রেইন বাউন্ডারি এখানে হচ্ছে পোলারাইজেশন মেকানিজম এর কারণে এখানে কিছু আমার চার্জ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি accumulation of the charge। সো এটা হচ্ছে ইন্টারফেসিয়াল পোলারাইজেশন মেকানিজম। আর আরেকটা পোলারাইজেশন মেকানিজম কি ছিল? সেটা হচ্ছে ডাইপোলার পোলারাইজেশন মেকানিজম। যখন আমি ইলেকট্রিক ফিল্ড এপ্লাই করতেছি তখন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ও যখন হচ্ছে রোটেশন করে তখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এর কারণে ও হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এর প্যারালালি হচ্ছে তাদের পোলারাইজেশন মেকানিজমটা ক্রিয়েট করে। সো দেন ইলেকট্রিক ফিল্ড এবং পোলারাইজেশন কি একটা প্যারালাল হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে নেট পোলারাইজেশন তখন আমরা হচ্ছে পাচ্ছি। তো বেসিক্যালি এই পোলারাইজেশন মেকানিজম গুলো ফ্রিকোয়েন্সির উপর কিভাবে ডিপেন্ড করে আমরা একটা অ্যানিমেশন এর মাধ্যমে
তো অ্যানিমেশনটা দেখার আগে আমি যে জিনিসটা হচ্ছে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে এসি ইলেকট্রিক ফিল্ড দেয়া মানেটা কি? বেসিক্যালি আমরা জানি কোন একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল এটা হচ্ছে পোলারাইজড হবে তখনই যখন আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি। ইলেকট্রিক ফিল্ড দিলে তখন হচ্ছে পোলারাইজড হচ্ছে, তখন তাদের মধ্যে ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। ওকে? তো এটা হচ্ছে আমাদের ১ম ঘটনা। এখন আমি যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা চেঞ্জ করে দেই, অর্থাৎ হচ্ছে সুইচ করে দেই, তখন কি হবে? অবশ্যই কি অপোজিট ডিরেকশনে হচ্ছে পোলারাইজেশন মেকানিজম ক্রিয়েট হবে। তখন তাদের যে চার্জ গুলো রয়েছে, এই চার্জ গুলো বা হচ্ছে ডাইপোলের একটা কি রোটেশন হবে। সো এই রোটেশন করার জন্য অবশ্যই কি একটা রেসপন্স টাইম লাগবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা যখন হবে ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু E নট E টু দি পাওয়ার j ওমেগা t, একটা এসি ফিল্ড দিলাম। সো এই এসি ফিল্ড দেওয়ার কারণে তাদের কি হচ্ছে? তাদের রেসপন্সটা চেঞ্জ হয়ে যাবে। তো এই রেসপন্স এর উপর বেস করে আসলে পোলারাইজেশন মেকানিজম বিভিন্ন ধরনের বিহেভিয়ার করে। ঠিক আছে? তো এই বিহেভিয়ারটা আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে একটু দেখতে চাচ্ছি। তো এই অ্যানিমেশনে যে জিনিসটা দেখানো হচ্ছে, সো ১ম এ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি চেঞ্জ হয় তাহলে কিভাবে আমাদের হচ্ছে পোলারাইজেশন গুলো ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যখনই ইলেকট্রিক ফিল্ড আপ ডিরেকশনে থাকতেছে তখন হচ্ছে কি পজিটিভ এবং নেগেটিভ এর মাঝখানে একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হচ্ছে এখানে। এখানে হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশন অ্যাক্টিভ, আয়নিক পোলারাইজেশনও কি অ্যাক্টিভ। কিন্তু ওরিয়েন্টেশনাল পোলারাইজেশন কি দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ। কিন্তু আমি যদি ফ্রিকোয়েন্সিটা আরেকটু হচ্ছে কমায় দেই ইনিশিয়ালি, তাহলে দেখতে পাচ্ছি কি এই পয়েন্টে ওরিয়েন্টেশনাল পোলারাইজেশনও কি অ্যাক্টিভ আছে। ঠিক আছে? অর্থাৎ এই যে ডাইপোলের যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন গুলো কি প্রপারলি হচ্ছে। কিন্তু যখনই আমি ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি, ফ্রিকোয়েন্সি বাড়ানো মিনস কি? অর্থাৎ হচ্ছে খুব দ্রুত তাকে রেসপন্স করতে হবে। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি বাড়ানো মিনস হচ্ছে আমার ডাইপোলটা যদি এটাকে ফলো করতে না পারে, প্রপারলি যদি রেসপন্স করতে না পারে, তার রেসপন্স টাইম যদি অনেক বেশি হয়, তাহলে কি করতেছে? ও হচ্ছে এই ফিল্ডটাকে কি আর ফলো করতে পারতেছে না। কারণ আমাকে এই ফিল্ড ফলো করে আমাকে একবার এই ডিরেকশন বরাবর হচ্ছে পোলারাইজড হইতে হবে, আবার এই ডিরেকশন বরাবর পোলারাইজড হইতে হবে। সো এই ঘটনাটা তখন কি হচ্ছে? এফিশিয়েন্টলি ঘটতে পারতেছে না। আমরা আবার এই পিকচারে দেখি। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ আছে এবং সাথে, সাথে হচ্ছে আমি যতই হচ্ছে ইনক্রিজ করাচ্ছি, এই পয়েন্টে মোটামুটি 10 টু দি পাওয়ার 11 এর পরে গিয়ে হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি আরো ফ্রিকোয়েন্সি বাড়াই, তখন আরেকটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে গিয়ে আয়নিক পোলারাইজেশন ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখনো কি ইলেকট্রনিক পোলারাইজেশন অ্যাক্টিভ আছে। কিন্তু 10 টু দি পাওয়ার 15 এর পরে গিয়ে যেটাকে আমরা বলছি অপটিক্যাল ফ্রিকোয়েন্সি, তখন হচ্ছে ৩ টাই ইনঅ্যাক্টিভ আছে। যখন ইনঅ্যাক্টিভ থাকতেছে অর্থাৎ কোন ধরনের পোলারাইজেশন এখানে অ্যাক্টিভ নেই, তখন হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত? 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো বেসিক্যালি এই পিকচার দ্বারা আমরা যে জিনিসটা হচ্ছে বুঝার ট্রাই করলাম সেটা হচ্ছে সব ধরনের পোলারাইজেশন মেকানিজম আসলে কি সেম ফ্রিকোয়েন্সিতে কাজ করে না। ঠিক আছে? বেসিক্যালি ইলেকট্রনিক পোলারাইজেশন খুবই হাই ফ্রিকোয়েন্সি পর্যন্ত কাজ করে বিকজ অফ হচ্ছে কি? বিকজ অফ হচ্ছে ইলেকট্রনের মাস হচ্ছে কি খুবই কম। তো ইলেকট্রনের মাস যেহেতু খুবই কম তাহলে তাদের মুভমেন্টটা কি খুবই ইজিয়ার হয়। জেনারেলি হচ্ছে এই মাসের উপর কিন্তু ডিপেন্ড করে আমার হচ্ছে কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে তাদের হচ্ছে মুভমেন্টটা যদি ইজিয়ার না হয় তাহলে কি হচ্ছে তাদের রেসপন্সটা কমে যাচ্ছে। বেসিক্যালি এই রেসপন্সটা যে প্রপারলি করতে পারবে সেটাই কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত কাজ করতে পারবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি ডাইপোলারের ক্ষেত্রে একটা ডাইপোলের মুভমেন্ট হবে। সো ডাইপোলের মুভমেন্টটা হচ্ছে জেনারেলি কি তার মাসটা হচ্ছে নরমাল ইলেকট্রনের থেকে খুবই বেশি। এই কারণে হচ্ছে ও হাই ফ্রিকোয়েন্সি পর্যন্ত কাজ করতে পারে না। জেনারেলি ডাইপোলের হচ্ছে রেসপন্স টাইম হচ্ছে 10 টু দি পাওয়ার -11 সেকেন্ড। সো মোটামুটি অ্যাপ্রক্সিমেট 10 টু দি পাওয়ার 11 হার্টজ এর পরে এটা কি প্রপারলি আর রেসপন্স করতে পারতেছে না। সো তাদের রেসপন্স টাইমটা কি বেশি লাগতেছে। ঠিক আছে? কিন্তু ইলেকট্রনিক পোলারাইজেশন খুব দ্রুত রেসপন্স করতে পারতেছে। এই কারণে মোটামুটি এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কি
প্রপারলি কাজ করতেছে। এন্ড দেন অপটিক্যাল ফ্রিকোয়েন্সির উপরে গেলে তখন আর প্রপারলি কাজ করতে পারতেছে না, তখন হচ্ছে কনস্ট্যান্ট একটা ভ্যালু শো করতেছে। সো এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স অফ পোলারাইজেশন মেকানিজম। আমরা যদি এই পিকচারটা আবার একটু দেখি প্রথম থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে সবগুলো অ্যাক্টিভ। ফ্রিকোয়েন্সি এখন যেহেতু কম, সো হচ্ছে তাদের মুভমেন্টটা কি, মুভমেন্টটা খুব স্লোলি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখনই ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশনাল কি করতেছে, ও রোটেট করার ট্রাই করতেছে কিন্তু রেসপন্সটা ফলো করতে পারতেছে না, ঠিক আছে? কিন্তু যখনই ফ্রিকোয়েন্সি বাড়তেছে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক পোলারাইজেশন খুবই দ্রুত রেসপন্স করতে পারছে, কিন্তু 10^15 এর পরে গিয়ে কি মোটামুটি ও আর ফলো করতে পারতেছে না। সো এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স অফ পোলারাইজেশন মেকানিজম, এবং তার সাথে সাথে হচ্ছে তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কিভাবে চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা আমরা অবজার্ভ করলাম। তো বেসিক্যালি আসলে প্রতিটা জিনিসেরই একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আছে। অর্থাৎ আমি যেই ইলেকট্রিক ফিল্ড দিব সেই ইলেকট্রিক ফিল্ডে ও যদি হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ হয়ে যায়, তখন আসলে কি ওর ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা বেশি হয়। তো আমরা যে জিনিসটা হচ্ছে দেখেছি, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জে হচ্ছে ধরো আমরা রেজোন্যান্স পাচ্ছি। সো এই ফ্রিকোয়েন্সিতেই যদি আমি অপারেট করতে পারি তাহলে আমি কি পাবো, ম্যাক্সিমাম গেইনটা পাবো, ঠিক আছে? তাহলে এটা ডিপেন্ড করবে কার উপর, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির উপর। তো এই কারণে আমরা একটু অবজার্ভ করতে চাচ্ছি, সেটা হচ্ছে রেজোন্যান্স অফ পোলারাইজেশন মেকানিজম ইন এসি ফিল্ড। তো এই পিকচারে যে জিনিসটা দেখানো হচ্ছে, আমরা যদি হচ্ছে স্টার্ট করি, তো দেখা যাচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এখনো আসেনি। সো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির যখন আহ, কম থাকবে অর্থাৎ বিলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তখন আমরা দেখতে পাচ্ছি আয়নিক পোলারাইজেশন যে হচ্ছে সেটা অসিলেশনটা কি খুবই স্লোলি হচ্ছে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার ডাইলেকট্রিক কনস্ট্যান্টের একটা বিহেভিয়ার এখান থেকে আমরা পাবো। অ্যান্ড দেন আমরা যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে ইনক্রিজ করি, তখন আমরা দেখতে পাবো কি তাদের মুভমেন্টটা খুবই দ্রুত হচ্ছে, এবং যখনই আমরা যেই ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি যদি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সমান হয়ে যায়, তখন আমরা দেখতে পাচ্ছি কি অসিলেশনটা হচ্ছে বেড়ে যাবে, এবং অসিলেশন বাড়া মিন্স হচ্ছে তার পোলারাইজেশনটা বাড়বে, এবং কি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তখন কি ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা ইনক্রিজ হবে। অ্যান্ড দেন আমরা যদি আরেকটু বাড়াই, তখন দেখতে পাচ্ছি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটাকে যখনই ওভারকাম করে ফেলবে তখন কি হবে সেটা হচ্ছে দেখাবে। অ্যান্ড দেন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যদি ওভারকাম করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পোলারাইজেশন মেকানিজমটা আস্তে আস্তে ডাই আউট হয়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে হচ্ছে ডাই আউট হয়ে যাবে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সিমিলারলি আমরা হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশনের হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি, এবং ওই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে সে হাই মুভমেন্ট করতেছে, কিন্তু ওই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির পরে হচ্ছে তাদের মুভমেন্ট আর হচ্ছে না, অর্থাৎ পোলারাইজেশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। ওকে, সো বেসিক্যালি প্রতিটা পোলারাইজেশনই আলাদা আলাদা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে প্রপারলি কাজ করতেছে। তো এই ফ্রিকোয়েন্সি উপর ডিপেন্ড করে আসলে কিভাবে তাদের পোলারাইজেশনটা চেঞ্জ হচ্ছে সেটা একটা হচ্ছে পিকচারের মাধ্যমে আমরা দেখার ট্রাই করি। তো জেনারেলি ফ্রিকোয়েন্সি যখন খুবই কম থাকে, মোটামুটি অডিও রেঞ্জের ফ্রিকোয়েন্সি 10^3 হার্টজ অর্থাৎ 1 কিলো হার্টজ, তখন টোটাল যেই পোলারাইজেবিলিটি এটা ডিপেন্ড করবে হচ্ছে 4টা পোলারাইজেশন মেকানিজমের উপর, আলফা ই, আলফা আই, আলফা ডি এবং কি আলফা এস। কিন্তু যখনই আমি আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করব, মোটামুটি 10^6 এ চলে গেছে, তখন আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসিয়াল যে পোলারাইজেশন এটা আর অ্যাক্টিভলি কাজ করতেছে না। বেসিক্যালি এটা খুবই লো ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, ডিসি তে অ্যাক্টিভ থাকতেছে, কিন্তু আস্তে আস্তে যখন আমরা অল্টারনেটিং কোনো ফিল্ড অ্যাপ্লাই করব, তখন আমরা দেখতে পাচ্ছি কি সেটা হচ্ছে প্রপারলি কাজ করতেছে না। অ্যান্ড দেন মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি রেঞ্জে 10^9 এ যখন চলে যাব, তখন আমরা দেখতে পাচ্ছি কি 10^10
9 এর উপরে আমরা যদি চলে যাই, আলফা ই এবং আলফা আই কাজ করতেছে, কিন্তু ডাইপোলার পোলারাইজেশনটা অ্যাক্টিভলি কাজ করতেছে না। তো যেহেতু এটা অ্যাক্টিভলি কাজ করতেছে না, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তখন ডাইপোলের যেই মাস, এটা আসলে ইলেকট্রিক ফিল্ডটাকে ফলো করতে পারতেছে না। এখানে একটা হচ্ছে চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই চিহ্ন দ্বারা এক্সপ্রেস করা হচ্ছে ইনক্রিজিং মাস অফ ডাইপোল। ওকে, অর্থাৎ হচ্ছে ডাইপোলের যেই মাসটা এটা কি সবচেয়ে হাই, এন্ড দেন হচ্ছে আয়নিকের মাস এন্ড সবচেয়ে কম হচ্ছে ইলেকট্রনিক পোলারাইজেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে। সো মাসটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। সো এই কারণে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি তো প্রপারলি কাজ করতে পারতেছে। এন্ড দেন আয়নিক পোলারাইজেশন, এটাও মোটামুটি কি 10 টু দি পাওয়ার 12 এর পরে কি আর কাজ করতে পারতেছে না, অর্থাৎ হচ্ছে প্রপারলি ও হচ্ছে ফলো করতে পারতেছে না। অর্থাৎ আমরা যে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের কারণে হচ্ছে একটা ফোর্স ইনডিউস হচ্ছে, এন্ড দেন এই ফোর্সটা হচ্ছে মাসের বিপরীতে কাজ করতে হবে। সো মাস যদি ইনক্রিজ হয়ে যায় তখন সেটা কি করতেছে, এই ফোর্সটা ওভারকাম করতে পারতেছে না। সো এই কারণে হচ্ছে আয়নিক পোলারাইজেশন হচ্ছে তার রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরে আর কাজ করতে পারতেছে না। এন্ড পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 10 to the power 15 এর মতোতে ইলেকট্রনিক পোলারাইজেশন কাজ করতেছে। এন্ড দেন আফটার 10 to the power 15, যাকে আমরা বলতেছি হচ্ছে অপটিক্যাল ফ্রিকোয়েন্সি, অপটিক্যাল ফ্রিকোয়েন্সির পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক পোলারাইজেশনও কি কনস্ট্যান্ট একটা ভ্যালু শো করতেছে। ঠিক আছে? সো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স অফ পোলারাইজেশন মেকানিজম। তো বেসিক্যালি এখানে একটা পিকচার দিয়ে এই জিনিসটা এক্সপ্লেইন করা হচ্ছে। এই পিকচারে হচ্ছে ২ টা টার্ম ইউজ করা হচ্ছে। যেহেতু আমরা হচ্ছে বলতেছি পোলারাইজেশন, তো হচ্ছে পোলারাইজেশন মিনস হচ্ছে পোলারাইজেবিলিটি, এবং এই পোলারাইজেবিলিটির উপর ডিপেন্ড করে আমরা পাবো হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা যখন বের করব, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের হচ্ছে ২ টা টার্ম থাকবে। একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো আমরা হচ্ছে লিখতে পারি হচ্ছে রিয়েল পার্ট, এটা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি লিখতে পারি, প্লাস আই, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। তো জেনারেলি এই যে রিয়েল পার্ট, এটা হচ্ছে আমরা এই পিকচার দ্বারা এক্সপ্রেস করি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির এই পিকচার দ্বারা। আর ইমাজিনারি পার্ট যেটা এক্সপ্রেস করে সেটা হচ্ছে ডাইইলেকট্রিক লস, যেটা এক্সপ্রেস করে কি ডাইইলেকট্রিক লস। সো বেসিক্যালি এই দুইটা আমরা হচ্ছে ডিটেইলস নেক্সট লেকচারে হচ্ছে ডিসকাস করব, ডাইইলেকট্রিক লস কি। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে পিকচার যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে স্পেস চার্জের জন্য, যেটা ইন্টারফেসিয়াল পোলারাইজেশন, এন্ড দেন পাচ্ছি কি ডাইপোলার পোলারাইজেশন, এন্ড দেন পাচ্ছি আয়নিক বা অ্যাটমিক পোলারাইজেশন, এন্ড ফাইনালি পাচ্ছি ইলেকট্রনিক পোলারাইজেশন, মোটামুটি 10 টু দি পাওয়ার 50। সো ফর ফ্রিকোয়েন্সি অ্যাবভ দ্য ভিজিবল রেঞ্জে হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ডাইইলেকট্রিক যেই কনস্ট্যান্ট, এটা একটা ইকুয়েশন ফলো করে। এই ইকুয়েশন থেকে আমরা রিফ্রেক্টিভ ইনডেক্স হচ্ছে বের করতে পারবো। জেনারেলি হচ্ছে যদি এই ফ্রিকোয়েন্সিতে চলে আসে 10 টু দি পাওয়ার 15, এটাকে আমরা বললাম ধরো FE অপটিক্যাল ফ্রিকোয়েন্সি, তখন এই টার্মটা হয়ে যাচ্ছে কি, এই টার্মটা হয়ে যাচ্ছে 1 প্লাস n স্কয়ার মাইনাস 1, 1 প্লাস 1, তাহলে আমরা পাচ্ছি নিচে হচ্ছে 2। সো নিচে পাচ্ছি 2, এন্ড দেন হচ্ছে এখানে আমরা পাচ্ছি কি 2 প্লাস n স্কয়ার মাইনাস 1। সো উপরে পাচ্ছি n স্কয়ার প্লাস 1/2। ওকে, বেসিক্যালি এই ইকুয়েশনটা থেকে আমরা হচ্ছে n এবং এপসিলন যে r, সেই r এর হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে আমরা বের করতে পারি। এখানে n হচ্ছে রিফ্রেক্টিভ ইনডেক্স। সো তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতেছি কার রেসপন্স টাইমটা হচ্ছে কিরকম। বেসিক্যালি হচ্ছে এটা আমরা এক্সপ্রেস করি হচ্ছে রিল্যাক্সেশন টাইম দিয়ে। রিল্যাক্সেশন টাইমটা কি? সেটা হচ্ছে তার টাইম ডিলে। ইট ইজ দ্য টাইম ডিলে ইন মলিকুলার পোলারাইজেশন উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ আমি ইলেকট্রিক ফিল্ড যখন চেঞ্জ করতেছি, ও হচ্ছে কিভাবে রেসপন্স করতেছে, তার রেসপন্স, তার রেসপন্সটাকে আমরা বলতেছি কি রিল্যাক্সেশন টাইম। সো বেসিক্যালি রিল্যাক্সেশন টাইম সবচেয়ে কম হচ্ছে কি ইলেকট্রনিক পোলারাইজেশনে, আর সবচেয়ে বেশি হচ্ছে ডাইপোলার পোলারাইজেশন। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ওর রিল্যাক্সেশন টাইমটা হচ্ছে সবচেয়ে কম, ওর রেসপন্সটা কি খুবই হাই। ওকে,
তাহলে আমরা বুঝতে পারতেছি যদি ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রিক ফিল্ড রিল্যাক্সেশন টাইম থেকে ছোট হয় তাহলেই কি পোলারাইজেশনটা হচ্ছে ঘটবে। আর যখনই ফ্রিকোয়েন্সিটা হাই হয়ে যায় রিল্যাক্সেশন টাইম থেকে তখন নো পোলারাইজেশন occur। সো তাহলে এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড। তো আশা করি সবগুলো পোলারাইজেশন মেকানিজম কিভাবে ফ্রিকোয়েন্সির সাথে চেঞ্জ হচ্ছে সেটার একটা আইডিয়া আমরা হচ্ছে পেয়ে গেছি এবং কেন চেঞ্জ হচ্ছে সেই আইডিয়াটা পেয়ে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।